হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে বসে আমার নিয়মিত আয়োজন ডে নাইট বিনোদন আড্ডা দেখছেন, সকলকে আমি মনির হোসেন অর্ক জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। Ladies and gentlemen, welcome to my show Story of Success and Failures with MH Orko. So let's talk about it. Stay tuned to Waterfall Entertainment's Bangladesh. I am coming to you. Are you ready? আজ আমার অতিথি হয়ে এসেছেন এমনই একজন যিনি আমাদের সকলের পরিচিত কাকা। কি ভাবছেন, ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রিকার্ডো কাকা? না, তিনি আমাদের বাংলা নাটকের জনপ্রিয় মুখ অভিনেতা কাকা মাকসুদ, যিনি একাধারে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনেরও অনেক কাজ করেছেন। আজ আমরা আড্ডা দিব তার সাথে। চলুন আমার সাথে, দেখতে থাকুন আমার প্রোগ্রামটি। হাই কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাকে দেখে বিশেষ করে আমার ভালো লাগা আরেকটু বেড়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ করার জন্য। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রিকার্ডো কাকা আর আমাদের বাংলাদেশের কাকা, এই দুই কাকার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ব্রাজিলের কাকা হলো একজন প্লেয়ার, আর আমাকে আপনারা ভালোবেসে কাকা বলতেছেন। আমি একজন অভিনেতা হতে পারি নাই, বাট অভিনয় শিল্পীর সাথে যুক্ত আছি, এই জন্য আমাকে বলতে পারেন যে একজন অভিনয় শিল্পী কাকা। পার্থক্য এতটুকুই, একজন প্লেয়ার আর একজন অভিনেতা। ফুটবলের প্রসঙ্গ যেহেতু এসেই পড়লো, তো ফুটবল নিয়ে আপনাকে একটা প্রশ্ন করেই ফেলতে চাই। সেটা হচ্ছে যে ফুটবল খেলা হয় কিনা, ফুটবলে কোন দল আপনি সাপোর্ট করেন বা আপনার প্রিয় প্লেয়ার কে? ছোটবেলা থেকে আমার ফুটবল খেলা ছিল প্রিয় খেলা। আর দলের কথা যদি বলেন আমি কোন দলে পছন্দ করি বা আমার ব্যক্তিগত কোনো মত আছে কিনা, তাহলে আমি ব্রাজিলকেই পছন্দ করি। এবং ব্রাজিলের একজন প্লেয়ারের যদি নাম বলি, রোনালদো আমার খুব প্রিয় প্লেয়ার। এর জন্যই কি আপনাকে রায়হান রাফি পরিচালিত দামাল সিনেমায় ফুটবলের রেফারি হিসেবে দেখা গেছে কিনা, ফুটবলের ভালোবাসা থেকেই? না না, আসলে আমার ছোটবেলা থেকেই আমার ফুটবল আমার জনপ্রিয় খেলা ছিল। আমি নিজে ফুটবল খেলা পছন্দ করতাম। আর রায়ান রাফির একটা সিনেমায় সেটা কেবলমাত্র আমি চরিত্রের কারণেই চরিত্রটা করেছি। একটা ফুটবল খেলার আমি রেফারির দায়িত্বে থাকি। আপনার অভিনয় জীবনের শুরুর গল্পটা শুনতে চাই। যদিও আপনি এর আগে অনেক টিভি চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আপনার বলেছেন, তাও আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন। সদ্য গাজী রাকায়েত স্যারের হাত ধরে আমি অভিনয় জগতে আসা। আমার অভিনয় শুরু হলো মঞ্চ দিয়ে, মঞ্চ নাটক দিয়ে। মঞ্চ নাটকের চারুনিরম থিয়েটারের চারুনিরম থিয়েটারের অনেকগুলো প্রযোজনায় আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি মঞ্চ থিয়েটার না করলে হয়তো অভিনয় জগতে আসা হইতো না, বা আমার যদি শ্রদ্ধা গাজী রাকায়েত স্যার যদি হাত ধরে আমি অভিনয় না আসতাম, হয়তো বা আমার অভিনয় জগতে আর আসা হতো না। তা আমি অভিনয়তে পুরোপুরি আমি কৃতিত্ব দেব যে আমি চারুনিরম থিয়েটার মধ্যে আমি যতটুকু শিখতে পেরেছি, এবং অভিনয় এখনো শিখতেছি। আমি কোনো ওরকম অভিনেতা নয়, আমার নামের পিছনে অভিনেতা লাগানোর মতন অর্জন আমার এখনো হয়নি। মঞ্চ থেকে টেলিভিশন, চলচ্চিত্র এবং বিজ্ঞাপন সব কয়টি মাধ্যমেই আপনি অভিনয় করেছেন। তো আপনার কাছে একজন অভিনেতা হিসেবে এই মাধ্যমগুলোর কি কোনো আলাদা আলাদা মনে হয় কিনা, নাকি একই রকম সব অভিনয়? অবশ্যই পার্থক্য আছে। মঞ্চ এক জিনিস, টেলিভিশন এক জিনিস। বড় পর্দা ছোট পর্দা যাই বলি, মঞ্চ প্ল্যাটফর্মটা অনেক শক্ত প্ল্যাটফর্ম। যদি কেউ অভিনয় করার জন্য আসে, আমি মনে করব সে যেন থিয়েটার, মঞ্চ থেকে নাটকের বিভিন্ন ফরম্যাট শিখে তারপর অভিনয় জগতে আসে। পরিচিত অনেকেই আপনাকে ভালোবেসে বা মজা করে বিজ্ঞাপন অভিনেতা কাকা মাকসুদ বলে থাকেন, এটা কেন? এটা আসলে বিজ্ঞাপন অভিনেতা বলতে কোনো অভিনেতা নাই। আমি নাটকে কাজ করছি, সিরিয়ালে কাজ করছি, ওয়েব সিরিজে কাজ করছি, সিনেমাতে কাজ করছি। এখন বিজ্ঞাপনের প্রশ্নটা আসছে এই কারণে, আমার অনেক বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয়েছে বলেই আমাকে অনেকে বিজ্ঞাপনের স্ক্রিনে একটু বেশি দেখে। এই জন্য আমাকে একটু একটু ভালোবাসা থেকে হোক আর একটু হাস্যকর থেকে হোক, একটু হয়তো দুষ্টামের ছলেই বিজ্ঞাপন অভিনেতা হিসেবে আমাকে বেশি উৎসাহিত করে আমাকে। যদিও আপনি অগণিত বিজ্ঞাপনে কাজ করেছেন, তো সংখ্যাটা কি এই মুহূর্তে মনে আছে কিনা যে কতটা বিজ্ঞাপনে অভিনয় করেছেন? অনেক বিজ্ঞাপনে আমি কাজ করেছি, সেটা যদি বলতে যাই অগণিত ব্যাপার, অনেক সংখ্যা। এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে, আমি বিজ্ঞাপনে 100 উপরে আমি বিজ্ঞাপন কাজ করেছি। আপনার অভিনয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা শুনবো, কেমন ছিল বা কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, সেই টাকা কিভাবে খরচ করেছিলেন? প্রথম যদি আমি বলি যে আমি প্রথম কাজের রেমুনেশন,
যেটা আমি 2000 টাকা পেয়েছি, এবং সেই 2000 টাকা থেকে আমি অনেক দিন যাবত আমার মানি ব্যাগে 500 টাকা আমি রেখে দিয়েছি। আমি আমার মায়ের কাছে 500 টাকা পাঠিয়ে বললাম যে আমি আমার এটা একটা অন্য কাজের টাকা, আমি মায়ের কাছে দোয়া চাইছি যে আমার একটু দোয়া করবেন, বাদ বাকি টাকা আমি খরচ করছি। আর 500 টাকার একটা নোট মানি ব্যাগের মধ্যে অনেকদিন যাবত রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আমরা অনেক সময় শুনতে পাই যে অভিনেতা অভিনেত্রীরা তাদের প্রাপ্ত রেমুনারেশন পায় না কাজের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রেও এমনটা ঘটেছিল কিনা? আমাদের বর্তমানে যে কাজের পরিস্থিতি, প্রাপ্তি তৃপ্তি আমরা কাজের মধ্যে পাই, কিন্তু রেমুনেশনের জায়গায় হয়তো আমাদের সব ক্ষেত্রে হয়তো আমাদের তৃপ্তি অনুযায়ী আমরা টাকা পাই না। কারণ এখন নাটকের ওইভাবে বাজেট থাকে না, প্রডিউসার এক বাজেট দেন, ডিরেক্টর এক বাজেটে কাজ করেন, অনেক কিছুর দাম বেড়ে গেছে, বাজেট বাড়েনি। সেই ক্ষেত্রে যেই একটা নাটক আগে 2 দিন করতো এখন 1 দিনই করে, সেই হিসাবে আমাদের রেমুনেশনটা কিন্তু আমরা আমাদের উপযুক্ত মতো আমরা পাই না। এবং সেটা আসলে এখানে পরিস্থিতির উপরেই আমি বলবো যে পরিস্থিতির দোষ, এখানে কারো দোষ নাই। কারণ বাজেট, নাটক সবকিছু মিলে এখন একটা হযবরল অবস্থায় আছে। অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা এই মাধ্যমটিতে কাজ করতে চান। আপনি একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে নতুনদের জন্য কি পরামর্শ দিবেন? আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, যদি কেউ অভিনয়কে যদি প্রফেশনাল হিসেবে নেয়, প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সে যেই প্রফেশনালে আছে সেটার উপরে গুরুত্ব দেওয়া উচিত, এটাকে অপশনাল হিসেবে রাখা উচিত। কারণ এই মুহূর্তে নাটকের উপার্জন দিয়ে তার ফ্যামিলি চলবে এরকম কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশে যারা অভিনয় শিল্পের সাথে জড়িত তাদের একটি কমন কথা প্রায় শুনতে হয় যে অভিনয়ের পাশাপাশি আপনি আর কি করছেন। আপনার কি মনে হয় অভিনয় শিল্পর যে ব্যাপারটা বাংলাদেশে কি সেটা এখন পর্যন্ত ওই মানে পৌঁছাতে পারেনি? কেন এমনটা বলা হয় যে অভিনয়ের পাশাপাশি আর কি করেন? না না, এটা তো একটা গল্পের যারা মূল চরিত্র করে তারা একটা বড় পয়সা কিন্তু নিয়ে যায়, আর বাকি যে পার্শ্ব চরিত্রগুলো করে সেটার কিন্তু বাজেট অত্যন্ত ছোট ছোট বাজেট। সেই বাজেটে তারা কিন্তু, আমি একটু আগে বলেছি, নাটকের যেই বাজেট প্রডিউসার দিচ্ছেন এবং তার সাথে খরচের যেই সামঞ্জস্য সেটা কিন্তু মিল নাই। এই জন্য এইটা করে করে চলা এখন বর্তমান বাজারে খুবই টাফ। নাটকের মান ভালো, নাটকের বাজার ভালো, সব ঠিক আছে, এখন ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করার কিন্তু অনেক সুযোগ আছে। কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট যারা যারা পার্শ্ব চরিত্র করেন তারা কিন্তু মূল জায়গায় এসা একটা যে তার মূল্য হিসাবে তাকে উপযুক্ত রেমুনেশনটা কিন্তু তারা পায় না। আপনার এখনকার ব্যস্ততা সম্পর্কে জানতে চাই, কি নিয়ে ব্যস্ত বা কি কি কাজ সাম্প্রতিক সময় আপনি করেছেন? আমি তো বছরের শুরুতে একটি ভালো কাজ দিয়ে শুরু করেছি এবং সেটা বিদ্যা সিনেমিমের সাথে আমার একটা বিজ্ঞাপনের কাজ করেছি। এর মধ্যে সেটা আমার বলতে পারি যে আমি বছরের শুরুটা অত্যন্ত ভালো দিয়ে শুরু করেছি, আশা করি বাকিটা সময়ও ভালো যাবে। প্রত্যেক অভিনেতারই প্রিয় কিছু চরিত্র থাকে যেটিতে সে চরিত্রায়ন করতে চায় বা অভিনয় করতে চায়। আপনার এরকম কোনো প্রিয় চরিত্র আছে কিনা বা আপনি ইতিপূর্বেই সেই চরিত্রে অভিনয় করেছেন কিনা? আমার অভিনেতা যদি পছন্দ করি, আমি অলমোস্ট সব অভিনেতার সাথে কাজ করা হয়েছে, বড় বড় যারা স্টার সুপারস্টার তাদের সাথে কাজ করেছি। তার মধ্যে ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমার মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা হয় বেশি, এবং মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে এবং সে খুবই আন্তরিক মানুষ এবং খুবই ভালো মানুষ। কো আর্টিস্টের সাথে যে তার যে ব্যবহার বা অভিনয় করার ক্ষেত্রে যে তার সহযোগিতা, আন্তরিকতা, এটা আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করে যেই মজাটা পাই বা আমার কাজ করে যে আমার ভালো লাগে, এটা অন্য কোনো আর্টিস্টের দ্বারা আমি পাই না। এখন আপনি যদি বলেন আমার প্রিয় চরিত্র বলতে নাই, একটা গল্পে যদি আমি মনে করি যে মেসেজ আছে, একটা গল্প যদি মনে করি যে আমাকে একটা দর্শকের কাছে একটা ভালো জায়গায় পৌঁছাবে, সেই ক্ষেত্রে আমি সব চরিত্র করতেই, সব চ্যালেঞ্জিং চরিত্র করতেই আমার কাছে আমার ভালো লাগে এবং আমি সেটা করে যাব। বাংলাদেশের বর্তমান সময়ের বিজ্ঞাপন, নাটক বা চলচ্চিত্র যুগ উপযোগী কিনা একজন অভিনেতা হিসেবে আপনার কি মনে হয় অন্যান্য দেশের তুলনায়, বা এটার মান কিরকম এখন? আমাদের বাংলাদেশে কিন্তু নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র পার্শ্ববর্তী দেশের চেয়ে আমাদের কাজের মান অনেক ভালো এবং দর্শক চাহিদা মতন প্রোডাকশন আমাদের দেশে চলে। কিন্তু সিনেমায় ঘুরে ফিরে এক শাকিব খানের নামই বারবার আসে, তো অন্যান্য যারাও কাজ করছে তারা কি সেই মানে পৌঁছাতে পারছে না, নাকি তাদের কাছে এরকম কাজ আসছে না? কি মনে হয় আপনার কাছে? শাকিব খান একজন সুপারস্টার বলতেই হবে, কিন্তু তার পাশে যে অন্যান্য যারা হিরো আছেন,
যারা নায়ক আছেন, যেমন শ্যাম, তারপরে আরিফিন শুভ, ফেরদৌস, আরো অনেক আছে যারা এস্টাবলিশ এবং অনেক জনপ্রিয় অভিনেতা। এখন বর্তমানে হয়তোবা শাকিব খানের জায়গাটা অনেক ভালো পজিশনে আছেন এবং আগের চেয়ে তার অনেক পরিবর্তন, দর্শকও তাকে অনেক গ্রহণ করেছেন। এখন এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রকে কিন্তু এক পর্যায়ে সেই ধরে রাখছেন যে সেই ক্ষেত্রে শাকিব খানের উপরে আমি আর কাউকে দেখি না বর্তমান বাজারে। আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমার স্টুডিওতে এসেছেন এবং আমার দর্শকদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকু বলবো যে আপনারা বাংলা নাটকের সাথে থাকবেন ও বাংলা নাটক দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, সাংস্কৃতিক মনা হবেন। গল্প আর আড্ডায় আমি আমার অনুষ্ঠানের একদম শেষের দিকে আপনার কণ্ঠে একটি গান শুনবো, প্লিজ। আসলে আপনি আমাকে একটা বিপদের মধ্যেই ফেলাইছেন। আমি তো আসলে গানের শিল্পীও না, গান পারিও না, তারপরেও দুটা লাইন আপনি যেহেতু অনুরোধ করেছেন আমি একটু চেষ্টা করবো আর কি। ওরে বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, কাছে আসার দিন আজ কাছে আসো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, কাছে আসার দিন আজ কাছে আসো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো শোতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং দেখতে থাকুন ডে নাইট বিনোদন আড্ডা। সকলকেই আল্লাহ হাফেজ। দেশে কিংবা প্রবাসে বিনোদন সব এখানে।